Online class. Our other online class, Radhapur Jalopati. I am Shannashi Malik, assistant teacher in English. Dear student, today I would like to do the right forms of verb. I would like to right forms of verb. Dear student, all of you are known that verb is the soul of a sentence. Verb is the soul of a sentence. So the right forms of verb is very important of a sentence. Right form of verb is very important of a sentence. So to write down a complete sentence, it is very important to complete or the right form of verb. So you have already done, and your teacher have already taught you the right forms of verb. So all of you have some idea or clear idea, but you have to practice it more and more. Practice make a man perfect. Practice make a man perfect. So today I am going to teach you the right forms of verb. And please everybody take your khata and pen. Khata and pen. আমরা জানি যে রাইট ফর্মস অফ ভার্ব একটি সেন্টেন্সের প্রাণ, যেটা ছাড়া একটি সেন্টেন্স স্বয়ং সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে রূপ লাভ করতে পারে না। ঠিক আছে, তা আমরা যে রাইট ফর্মস ভার্ব করব, এর আগে আমাদের একটি বিষয় চিন্তা করতে হবে। অবশ্যই আমাদের টেন্সের যে সঠিক যে ফর্মটা আমাদের সেটা মুখস্থ আছে কিনা, আমরা প্রথম ক্লাসে করাইছিলাম দেখো, এবং তোমাদের স্যাররা অবশ্যই সেটা ভিন্ন ভিন্নভাবে তোমাদের শিখিয়েছে। ঠিক আছে, কিন্তু গঠন তো ভিন্ন না, শেখানোর কৌশল ভিন্ন হতে পারে। যাই হোক না কেন, এখন আমাদের সেটা অবশ্যই আগে মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা প্রথমত যে রুলগুলো বা নিয়মগুলো করে থাকি, অবশ্যই সেটা প্রথমত কিছু কিছু রুল আমরা করে থাকি। রাইট ফর্মস অফ ভার্ব দেখে বিভিন্ন বই থেকে তোমরা দেখে থাকো, যেটা হচ্ছে টাইম অফ অ্যাকশন। কিছু কিছু টাইম অফ অ্যাকশন, যেটা সময়ের উপর নির্ভর করে টেন্সের পরিবর্তন করে। সময়ের উপর নির্ভর করে যে টেন্সের পরিবর্তন ঘটে, আমরা সেই দেখো কিছু কিছু ওয়ার্ডের উপর নির্ভর করে টেন্সের রূপান্তর ঘটে। আমরা কিছু ওয়ার্ড দিয়ে প্রথম রুলে দেখি। রুল নাম্বার 1। রুল নাম্বার 1 এ দেখো বলা আছে কি, যে যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ regularly, sometime daily, normally, generally, occasionally, every day, etc. এগুলো থাকলে আমরা সেটা কি পাই? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ডিফি ইনডিফিনিট টেন্স, তাই না? যদি ওইগুলো ওয়ার্ডগুলো থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা অবশ্যই ডিটেইলস লিখলাম না, আমাদের এইটুকু আমরা দেখলে আমরা বুঝতে পারি যে অলওয়েজ, রেগুলারলি, সামটাইম, ডেইলি, নরমালি, জেনারেলি, অকেশনালি, ইউজুয়ালি, এভরিডে, অফেন, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট টেন্সের গঠন মনে আছে তো? আমরা আরেকটু হেল্প করি। সাবজেক্ট প্লাস VP1 প্লাস অবজেক্ট, है ना? দুটি গঠন দেখেছিলাম। সাবজেক্ট প্লাস VP1 প্লাস S অবলিক AES প্লাস অবজেক্ট, তাই তো? ঠিক আছে, আমরা এই ফর্মে যাব। এখন এখানে একটা এক্সাম্পল টু বি ক্লিয়ার। always, always
Raju speak the truth. Always Raju speak the truth. Here, my dear student, look at me and try to understand. Here, at first you should find out the words which we have written above the sentence. সময় নির্দেশক এই যে শব্দটি দেখো, আমরা যদি দেখি যে কোন সেন্টেন্সে সময় নির্দেশক যদি এই শব্দগুলো থাকে তাহলে সেই বিশেষ রুলের নিয়মই আমাদের ইনস্ট্রাকশনটা হবে। সেক্ষেত্রে অলওয়েজ দেখলে আমরা যদি দেখি কোন সেন্টেন্স অলওয়েজ আছে সেক্ষেত্রে কোন টেন্স অনুসরণ করবে? অবশ্যই ভার্বের যে রূপটা সেই ভার্বের রূপটার সাথে কি যোগ হবে? মানে প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস, অর্থাৎ সাবজেক্ট যদি থাকুন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বে এস যোগ হবে। কিন্তু সাবজেক্ট যদি থাকুন সিঙ্গুলার নাম্বার না হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বে এস যোগ হবে না। ক্লিয়ার? এখন আমরা যদি এইটা যদি লিখি তাহলে আমরা এইভাবে আসবে, অন্য কোনো ওয়ার্ডের পরিবর্তন হবে, শুধু ভার্বের পরিবর্তন, ভার্বের রূপের পরিবর্তন হবে। স্পিক দা, দেখো কেন কি যোগ হয়েছে? শুধু এস যোগ হয়েছে, তাই না? শুধু এস যোগ হয়েছে, কারণ কি রাজু সাবজেক্ট এবং সেটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে আমরা কি যোগ করেছি? শুধুমাত্র এস। তাহলে নিচের নিয়মটাই আমরা ফলো করছি, কি না কি দা ট্রুথ। Dear student, take the second example. Regularly we go to swim in the river. Regularly we go to swim in the river. Student, look at the sentence and find out the words which indicate time. অর্থাৎ সময় নির্দেশক যে শব্দ আছে সেটা খোঁজার চেষ্টা করো। দেখো আমরা এই সেন্টেন্সটা দেখি, এই সেন্টেন্সটায় এই একটি মাত্রই ওয়ার্ড আছে যেটা সময় নির্দেশ করে, সেটি কি? রেগুলার। রেগুলার মানে কি? নিয়মিতভাবে, তাই তো? দেখো এইটা থাকলে কোন টেন্স হবে? আমরা যদি রুল নাম্বার 1 ফলো করি তাহলে অবশ্যই আমরা দেখব যে এটা থাকলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে আমাদের নিয়ম বলা ছিল কি? দেখো এই যে দ্বিতীয় নাম্বার রুলটা আছে, দ্বিতীয় নাম্বার রুল বলা যাবে না, তারপর আমরা আমাদের বুঝবার সুবিধার্থে বলে এইখানে এস বেস যোগ করে এখানে যখন বলছিলাম ডিটেইলস তখন কি বলছিলাম? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বেস যোগ করব, অন্য কোনো ক্ষেত্রে করব না। ক্লিয়ার কি? দেখো তাহলে আমরা যদি দেখি সাবজেক্টটা, ওইটা কি সাবজেক্ট? কি সবাই কি বুঝতে পারছেন যে ওইটা কি সাবজেক্ট? হ্যাঁ, অবশ্যই আমাদের এই সেন্টেন্স কমপ্লিট করতে গেলে আমাদের সাবজেক্ট বোঝা লাগবে এবং ভার্ব বোঝা লাগবে। এটা নাম্বার পারসন অনুযায়ী অবশ্যই আমাদের বুঝতে হবে, তাই তো? সাবজেক্ট কি? ফার্স্ট পারসন প্লুরাল, তাই না? ফার্স্ট পারসন প্লুরাল, ঠিক আছে? ফার্স্ট পারসন প্লুরালে ভার্বের সাথে যোগ করার কথা নাকি? অবশ্যই কথা না, ঠিক আছে? তাহলে আমরা যখন এই সেন্টেন্সটা করব তখন এর সাথে কিছুই যোগ হবে। রেগুলারলি উই গো টু সুইম, আর কোনো পরিবর্তন বাকিটা আমরা লিখে দেব, ঠিক আছে? তাহলে এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? স্টুডেন্ট, তোমরা এইভাবে তোমাদের অবশ্যই বই খুলে অবশ্যই সেখান থেকে এক্সারসাইজ দেখবে এবং এটা করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের দ্বিতীয় নম্বর রুলের দিকে যাই। রুল নাম্বার 2 তে দেখি আমরা কি আছে। অবশ্যই তোমরা এটা জানো এবং এক্সারসাইজ করবে বাসায়, বেশি এক্সারসাইজ মনে রাখবে। এক্সারসাইজ মেক ইভেন পারফেক্ট। হ্যাঁ, তুমি কম বোঝার বেশি বোঝো, তোমাকে বুঝতে সাহায্য করবে, তুমি মতো এক্সারসাইজ করবে, ঠিক আছে? অবশ্যই আমরা যেন এটা এই ভুলটা না করি, যে আমরা যেটা বুঝতে পারবো সেটা অবশ্যই আমাদের বোঝার জন্য বা জানার জন্য শেখার জন্য অবশ্যই আমাদের এক্সারসাইজ করার বিকল্প নাই। রুল নাম্বার 2 তে দেখো, যদি আমরা দেখি কোন সেন্টেন্সে নাও অ্যাট
this moment, at this moment, at present, এটা থাকলে সেটা আমরা কি আমরা ডিটেইলস লিখছি, অবশ্য বাংলাতে লিখছি, তোমরা অবশ্যই এটা দেখলে বুঝে নেবে যদি কোনো সেন্টেন্স এটা থাকে নাও at this moment at present থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্স হবে, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কি মনে আছে তোমাদের? দেখো আমি একটু হেল্প করি, তোমরা মনে করার চেষ্টা করো। সাবজেক্ট প্লাস am is are প্লাস vp1 প্লাস ing মনে পড়ে? অবশ্যই সবসময় এটা মুখস্থ করে রাখতে হবে, যেটা যখন আমরা করতে যাবো অবশ্যই তখন যেন আমাদের এটা হেল্প করে নাকি। এখন টেক্সট অ্যান এক্সাম্পলস টু বি ক্লিয়ার। দেখো নাও we read a book। আমরা যে উদাহরণ দিলাম, দেখো আমরা এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই জানো যে টেন্সের সঙ্গে যখন আমরা যাই এবং টেন্স সেখানে নির্দেশ করে সময় এবং কাজ। টেন্সের রূপান্তর ঘটে মূলত সময় এবং কাজের উপর, মূলত সময়ের উপর নির্ভর করে। একই কাজ সেটা সময়ের উপর নির্ভর করে আমাদের টেন্সের রূপান্তর ঘটে। আমরা যদি এটা জানি বা এটা যদি মনে রাখি তাহলে আমাদের এইটা পরিবর্তন করতে অসুবিধা হবে না, ঠিক আছে? মূলত দেখো আমরা উপরে 1 নম্বর রুলে যে ওয়ার্ডগুলো লিখছিলাম অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডই সময় নির্দেশ করে, আর এখানে যে কয়টা ওয়ার্ড লিখছি অবশ্যই এই ওয়ার্ডগুলো অবশ্যই সময় নির্দেশ করে। এই সময়টা তুমি যদি বাংলার সাথে, যেহেতু আমরা বাঙালি, মানে বাংলার সাথে যদি ইংলিশটা অ্যাডজাস্ট করতে পারি, অর্থাৎ ইংলিশে বাংলাটা যদি বুঝতে পারি, তাহলে আমাদের অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে তুমি তোমার বুঝতে সুবিধা হবে। অবশ্যই সেক্ষেত্রে তোমার বাংলা অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো নাও মানে কি, না মানে এখন, তাই তো? এখন আমরা পড়ি না, পড়িতেছি, এরকম হবে, ঠিক আছে? আমরা যদি এটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে যেহেতু নাও আছে, তাহলে আমাদের এই রুলে যে ভিতর যে নাও আছে, এই কারণে আমরা এটা কোন টেন্সে নিব? অবশ্যই কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই তো? হ্যাঁ দেখো নাও ওই, আজকে খেয়াল করো এখন এখান থেকে কি নিব? অক্সিলারি ভার্ব নিব, তাই তো? কোনটা আসবে? অ্যামিজারের ভিতর। হ্যাঁ আমি বলছিলাম দেখো যে নাম্বার পার্সন মধ্যে যে অক্সিলারি ভার্ব যে আমরা সেন্ট বিভাগ করি বা কোথায় বসে আমরা যদি শিখে ফেলি তাহলে আমাদের এই ভুলটা অবশ্যই থাকবে না, ঠিক আছে? তাহলে ওই পরে অবশ্যই কি বসবে? এম বসবে না, ইজ বসবে না, আর বসবে, তাই তো? অবশ্যই তোমরা এটা শিখে নেবে, ঠিক আছে? কারণ নাম্বার পার্সন অবশ্যই তোমাদের স্যাররা আগে অবশ্যই শিখিয়েছে এবং তুমি সেভাবে এটা মুখস্থ করে নেবে, ঠিক আছে? আচ্ছা কখনো যেন ভুল নয়। এখন আমাদের কথা ছিল যে অক্সিলারি ভার্ব নিব, তারপরে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্ব কি হবে? ভার্বের সাথে আইএনজি। ভার্বের কোন ভার্বের সাথে আইএনজি হয়? রিডিং, তাই না? অবশ্যই যদি আমরা কোথাও আইএনজি করি, যে কোনো জায়গায় আইএনজি করি, সব ক্ষেত্রে সেটা অবশ্যই ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হবে, ঠিক আছে? ভার্বের কোন ভার্বের সাথে? প্রেজেন্ট ফর্মের সাথে, ঠিক আছে? তাহলে আমাদের এই সেন্টেন্সটা বুঝতে অসুবিধা হয়েছে? নাও আছে, সেই কারণে আমরা এটা কোন টেন্সে করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? হ্যাঁ। Let us another example. At this moment, they play in the at this। খেয়াল করো যে রেস্টুরেন্ট, এই সেন্টেন্সটা আমরা যেটা লিখছি এখানে ওর সময় নির্দেশক কোনো ওয়ার্ড আছে কিনা আমরা খেয়াল করো। আছে কি? দেখো আমরা যদি রুল নাম্বার 2 দিকে খেয়াল করে তাহলে দেখতে পাবো আমাদের এইটা একটা ফ্রেজ আছে, সময় নির্দেশক যে একটা ফ্রেজ আছে, এটার উপরে নির্ভর করে আমাদের টেন্সের রূপান্তর করবে। ক্লিয়ার? আচ্ছা এই যে সাবজেক্ট,
এই সাবজেক্টটা কোন পারসন বলো তো? কোন পারসন? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? কোনটা? অবশ্যই থার্ড পারসন প্লুরাল, তাই না? থার্ড পারসন প্লুরালে অক্সিলারি ভার্ব এখান থেকে কোনটা নিব? আমাদের গঠনতে দেখো সাবজেক্ট আছে, সাবজেক্ট নিব অবশ্যই। দে এরপর কি অক্সিলারি ভার্ব নিব, তাই তো? এরপর কি আসবে? আর তারপরে যে মূল ভাব থাকবে সেই মূল ভাবের সাথে কোন ফর্ম কথা ছিল? কোন ফর্ম কথা ছিল? আইএনজি ফর্ম, তাই তো? প্লেইং ball in the at this clear কি? আচ্ছা, রেস্টুরেন্ট রুলগুলো আসলে তুমি যদি এক্সারসাইজ করো বারবার, তোমার কাছে অবশ্যই কঠিন বলে মনে হবে না। এটা তোমার কাছে ক্লিয়ার হওয়ার জন্য অবশ্যই তোমাকে এক্সারসাইজ করতে হবে, কোনো বিকল্প নাই। এখন আমরা রুল নাম্বার 3 তে যাব। অবশ্যই সেটা তোমরা জানো যে আমি একটু বলার চেষ্টা করি, তোমরা বলো তো এটা কোন টেন্স হবে? জাস্ট নাও, অলরেডি, এবার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে কোন টেন্স হয় জানো? কোন টেন্স? হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? আমরা লিখি জাস্ট now, just now, already, এবার lately, sorry, recently, yet, etc থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই তো? কি বলেছি? জাস্ট, আবার একটু মুখস্থ করো, দেখো, মনে করার চেষ্টা করো। জাস্ট নাও, অলরেডি, এবার, লেটলি, রিসেন্টলি, yet, এগুলো থাকলে কি কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, এখন আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সব গঠন কি তোমাদের মুখস্থ আছে? দেখো তো মনে পড়ে কিনা, মনে করার চেষ্টা করো। আমি যদি হেল্প করি, গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভিপি 3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কি আছে? হ্যাভ অথবা হ্যাজ, তাই তো? আর মূল ভাবে কোন ভাব? VP3 মানে পাস্ট পার্টিসিপল, VP3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? এখন আমরা টু বি ক্লিয়ার, let us take an example. Number 1, recently we arrange a tour. এটুকু লিখে রিসেন্টলি উই অ্যারেঞ্জ এ ট্যুর। দ্যাট ইজ টুডে। এই সেন্টেন্সটা আমরা খেয়াল করো, দেখার চেষ্টা করি যে আমাদের কোন বিশেষ নির্দেশনা আছে কিনা, কোন ওয়ার্ড আছে কিনা যে ওয়ার্ডটা আমাদের একটি সেন্টেন্সকে নির্দেশ করে যে এই সেন্টেন্সটা অবশ্যই এই টেন্স হবে, নির্দিষ্ট কোনো টেন্স হবে। দেখো, যখন রিসেন্টলি আছে, তাই তো? আমরা উপরে রুল নাম্বার 3 তে 3 অনুসরণ করে যদি দেখি যে এই ওয়ার্ডগুলোর ভিতর এটা আছে কিনা, দেখো রিসেন্টলি আছে এখানে, তাই না? যেহেতু রিসেন্টলি আছে, রিসেন্টলি যে আমাদের কোন টেন্স হবে এই সেন্টেন্সটি? অবশ্যই এইখান থেকে ভার্বের ফর্মেট পরিবর্তন করব, অবশ্যই সেক্ষেত্রে পারফেক্ট টেন্স অনুসরণ করতে হবে, না হলে ভুল হবে, তাই না? তাহলে রিসেন্টলি ওই, তারপর স্টুডেন্ট, এখান থেকে আমাদের অক্সিলারি ভার্ব অবশ্যই দ্বিতীয় টেন্স অক্সিলারি ভার্ব এখানে কি আছে? নাই। যেহেতু থাকবে না, সেক্ষেত্রে আমাদের এটা নিতে হবে, ঠিক আছে?
তাহলে আমরা কি করব, ওই পরে হ্যাভ না হ্যাজ বসে, অবশ্যই নাম্বার পার্সন অনুযায়ী হ্যাভ বসে, তাই তো? হ্যাভ অ্যারেঞ্জ, তাই তো? অ্যারেঞ্জ এখানে কোন ফর্ম হলো, ভার্বের ভিপি 3, তাই তো? এ টুর, ঠিক আছে? আমরা যদি এইভাবে আমরা মুখস্থ করি এবং এটা খাতায় লিখে বারবার চর্চা করি, এক্সারসাইজ করি, তাই তো? অবশ্যই এটা কি হবে। আরেকটা বিষয় আমি তোমাদের বলে, শুধু মুখস্থ করা যাবে না, এটা বুঝে মুখস্থ করতে হবে, বুঝে পড়তে, বারবার পড়তে হবে, লিখতে হবে। লেখাটা অবশ্যই তোমাকে হেল্প করবে মুখস্থ করার জন্য বা কোনো কিছু স্মৃতিতে রাখার জন্য, ঠিক আছে? তো অবশ্যই বেশি করে এক্সারসাইজ করতে হবে। কারণে take another example. Just now I get a pen. Here, look at the sentence and find out the words from rule number 3. Rule number 3 থেকে যে ওয়ার্ডগুলি আছে তার ভিতরে এমন কোনো ওয়ার্ড আছে কিনা খোঁজার চেষ্টা করো এবং খুঁজে বের করো। এবং রুল নাম্বার 3 অনুসারে আমাদের যে নির্দেশনা দিয়েছে সেটা কি, যে রুল নাম্বার 3 তে যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আওতায় আনবো, ঠিক আছে? দেখো এখানে জাস্ট নাও যদি থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর পরে অঞ্চলের ভাব বসাতে হবে। আমাদের যেহেতু অঞ্চলের ভাব নাই, থাকবে না, সেক্ষেত্রে আমরা কি নিব, অবশ্যই হ্যাভ অ্যাজ একটা নিব, তাই তো? এরপর কি বলবে, হ্যাভ না হ্যাজ, আই হ্যাভ, তাই তো? হ্যাভ বলবে অবশ্যই। গেট থেকে কি হবে, গট অথবা গটেন। গ্যাস্ট্রেট আমরা জানি যে গেট ভার্বের দুটো ফর্ম আছে, ফার্স্ট পার্টিসিপল হবে, গটও লেখা যাবে, গটেনও লেখা যাবে, ঠিক আছে? এ পেন, ঠিক আছে? সরি, ক্লিয়ার? তাহলে আমরা এটা কেন পরিবর্তন করলাম, এবং দেখো সাবজেক্ট আই পরে হ্যাভ বসছে এবং মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখি আমরা রুল নাম্বার 4 এ যাব। রুল নাম্বার 4 এ আমি একটু তোমাদের প্রথমে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করি। দেখো, yesterday, long ago, long since, last night, last month, last day, last year, but past নির্দেশক যে কোনো সময় বা ঘটনা যদি থাকে সেটা কোন টেন্স হয় জানো? অবশ্যই তোমরা মনে করতে পারছো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই তো? দেখো, হ্যাঁ, তোমরা লেখা শুরু করো। রুল নাম্বার 4, yesterday, last night, last day, last month, অর্থাৎ লাস্ট যুক্ত যে কোনো ওয়ার্ড যদি থাকে, সময় নির্দেশক যে কোনো ওয়ার্ড, since, long ago, long ago, few days ago, etc. long since, last night, last month, last year, এটা মধ্যে নির্দেশক যদি সময় কোনো সময় নির্দিষ্ট থাকে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি এটা কোন টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি জানো? সাবজেক্ট প্লাস VP2 অর্থ কি, পাস্ট ফর্ম, তাই তো? ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট, ক্লিয়ার কি? দেখো এখন আমরা টু বি ক্লিয়ার টেক অ্যান এক্সাম্পল।
few days ago we go to our uncle's house, তাই তো? few days ago we go to our uncle's house, তাই তো? খেয়াল করো, এখন এই যে সেন্টেন্সটি আছে এই সেন্টেন্স দেখলে আমরা যদি দেখি যেহেতু আমরা রাইট পারসন ভার্বে আমরা বারবার বলছি যে সময় নির্দিষ্ট কোনো ওয়ার্ড আছে কিনা, যদি সময় নির্দিষ্ট যদি কোনো ওয়ার্ড থাকে সেটার উপর অবশ্যই নির্ভর করবে যে টেন্সে রূপান্তর ঘটা যাবে সেটার উপর নির্ভর করে, তাই তো? খেয়াল করো পরে রুলটা থেকে আমরা এটা পাই few days ago, তাই না? few days ago থাকলে তাহলে আমরা দেখব যে টেন্সটি অবশ্যই ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স না করলে অবশ্যই সেটা ভুল হবে, তাই না? few days ago ওই স্টুডেন্ট এখানে বলা আছে, দেখো গঠনে বলা আছে ভার্বের পাস্ট ফর্ম, তাই তো? বিবিটি মানে পাস্ট ফর্ম, যদি পাস্ট ফর্ম আছে গো থেকে কি হয় আমরা দেখো আরেকটা কথা মনে আছে কি ভার্বের ফর্ম কয়টি কি কি সেগুলো ভার্বের ফর্ম অবশ্যই কয়টি তিনটি, সেটা কি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, কি কি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা গো ভার্বের যদি পাস্ট ফর্ম বলি সেটা কি হয় গো ওয়েন্ট গান হয় তিনটি ফর্মে, তাই তো? ওয়েন্ট তাহলে আমরা পাস্ট ফর্ম করলাম, তাই তো? গো ভার্বের পাস্ট ফর্ম করলাম টু আওয়ার আঙ্কেল হাউস, বাকিটুকু বুঝতে হবে, তাই তো? সেকেন্ড एग्जांपल হিসেবে দেখি আমরা yesterday you come here, yesterday you come here, that yesterday আমরা একই পদ্ধতি যদি দেখি সময় নির্দিষ্ট কোনো শব্দ আছে কিনা তাহলে আমরা দেখতে পাবো yesterday, তাই তো? yesterday অবশ্যই পদ্ধতি নির্দিষ্ট শব্দ, তাই তো? সেক্ষেত্রে এটা অবশ্যই কোন টেন্স হবে? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট করাইছি, কন্টিনিউয়াস করাইছি, পারফেক্ট করাইছি আর পাস্ট ইনডিফিনাইট করাইছি, তাই তো? আমাদের এর ভিতর দ্বিধান্ত হবে না তো, একটার ভিতর আরেকটা মিশে যাবে, এমন হবে না মিক্স হয়ে যাবে? আচ্ছা হ্যাঁ, অবশ্যই তোমরা অবশ্যই অর্থ বুঝে করবা, করার চেষ্টা করবা, দেখবা কি তাহলে এই ধরনের ভুল হবে না। সাধারণত দেখি অবশ্যই একটার ভিতরে আরেকটা রুল ঢুকায় দাও, তাই তো? মিশে যায় না, এটা হবে না। অবশ্যই আমরা যদি অর্থ বুঝে করার চেষ্টা করি, ঠিক আছে, ঠান্ডা মাথায় করতে হবে, ঠিক আছে? yesterday you কাম থেকে কি হবে? পাস্ট ফর্ম কি হবে? কাম কেম, তাই তো? কেম here, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা আজ যেটা শিখলাম রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্বের তোমাদের যে 60টা রুল করা রয়েছে এই 60টা রুলের ভিতর এই 60টা রুলই মূলত সময় নির্দেশ করে। আমরা যে আজ 60টা রুল শিখলাম এই 60টা রুলে অবশ্যই সময় নির্দেশ করে। রাইট ফর্মস অফ ভার্বের আরো কিছু রুল আছে যেগুলো অবশ্যই সেগুলো সময় নির্দেশ করবে না, সেগুলো অবশ্যই সেই রুলগুলো তোমাদের যখন শেখাবো তোমরা অবশ্যই শিখতে পারবে। কারণ এইটা আছে যে সময়ের উপর নির্ভর করে কিন্তু আমাদের এই রুলগুলো 4টা রুল যেটা পরিবর্তন হয় সেটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর বাকি যেগুলো আছে সেগুলো অবশ্যই গঠনটা একটু ভিন্ন আছে এবং তোমাদের যখন নেক্সট ক্লাসে আলোচনা করবো অবশ্যই সেগুলো তোমাদের সেগুলো বোঝার চেষ্টা করবে এবং তোমরা অবশ্যই মনোযোগী সহ সেগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আর তোমাদের এই ক্লাস অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, শেয়ার করে তোমাদের মতামত জানানোর চেষ্টা করো এবং যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।